55 বছর জুড়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল একটা ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী কখনো তৈরি করা সম্ভব না। এর মাধ্যমে কেরানি তৈরি হবে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের এই দেশকে আমরা কখনো অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো না। এবং বিশেষ করে গত 16 বছরে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা এটা ছিল ভারতের একটা শেডুল এডুকেশন সিস্টেম। আমি যেহেতু এখন ডাকসুর দায়িত্বে আছি, বাংলাদেশের ছাত্র সমাজের জায়গা থেকে আমার কিছু কথা আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। এবং সম্প্রতি আমি কিছু দেশে ভিজিট করার চেষ্টা করেছি। চায়না ভিজিট করেছি, চায়না সরকারের আমন্ত্রণে। সেখানে তাদের বিখ্যাত পেকিং ইউনিভার্সিটি, সিংহিও ইউনিভার্সিটি, সেগুলো দেখার চেষ্টা করেছি। এবং সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নের ইনভাইটেশনে অক্সফোর্ডে গিয়েছিলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ইউসিএল, সোয়াসহ দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আমি দেখার চেষ্টা করেছি। তো সারা বিশ্বের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং যেই সরকারগুলো আছে, তারা সবসময় তাদের নেশনকে অনন্য উচ্চতা নেওয়া যাওয়ার জন্য তাদের সবচেয়ে বেশি ফোকাস করে থাকে তাদের শিক্ষা ব্যবস্থার উপর। এবং শিক্ষা ব্যবস্থায় তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এক একটা জ্ঞান উৎপাদনের হাব। বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়, বাজেটে দেওয়া হয় গবেষণার মধ্যে। আমাদের এই দেশে আমরা বিশ্বাস করেছিলাম এবং আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। কারণ 55 বছর জুড়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল একটা ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী কখনো তৈরি করা সম্ভব না। এর মাধ্যমে কেরানি তৈরি হবে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের এই দেশকে আমরা কখনো অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো না। এবং বিশেষ করে গত 16 বছরে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা এটা ছিল ভারতের একটা শেডুল এডুকেশন সিস্টেম। এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুই ছিল না এবং নৈতিকতার যেই ন্যূনতম অংশটা ছিল সেটাকেও তারা সমূল উৎপাদন করে দিয়েছিল। তো বিপ্লবে আমাদের যে প্রত্যাশা ছিল সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এবং সেই জায়গা থেকে আমরা যখন ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র রাজনীতি যখন আমরা পাবলিকলি যখন আমরা কাজ করছিলাম, সেখানে আমরা বারবার বলেছি আমরা এই ক্যাম্পাসগুলোকে এক একটা জ্ঞান উৎপাদনের হাব বানাতে চাই। আমরা যখন নির্বাচিত হয়েছে, নির্বাচন হওয়ার পর আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। এবং আমরা বলেছি, বারবার আমরা বলেছি আমাদের এই গবেষণা সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, বিপ্লব পরবর্তী আজকে নতুন সরকার আসছে, নির্বাচিত সরকার। আমরা আশা করেছিলাম তারা এই বিষয়টা আমলে নিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে গবেষণায় সর্বোচ্চ বাজেট দিবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, এটা জাতির জন্য একটা লজ্জার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে এবারের বাজেটে 1033 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মধ্যে একটা পয়সাও গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় নাই। পুরো জাতির জন্য লজ্জা। একটা বিশ্ববিদ্যালয় যদি গবেষণার জন্য একটা পয়সা যদি বরাদ্দ না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি? আমাদের কাছে মনে হইতেছে এখন বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে শুধু রাজনীতি করা, ওই যে নেতার পিছনে, প্রাইম মিনিস্টারের পিছনে দৌড়াদৌড়ি করা, ঠিক আছে? এবং শিক্ষক রাজনীতি, যেটা আমরা ফেসিবাদে আমরা দেখতে পাইছি। সেই আওয়ামী শারমিন সিদ্দিকী নামে একজন ছিল, তার সময়ে প্রায় 1000-এর অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে 12টা বাজায় দিছে। আমরা যখন শিক্ষক ক্লাস করতে যাই, অনেক শিক্ষক এমন আছে দেখে দেখে পড়তে পারে না। এবং এমন অনেক শিক্ষক আছে সেই 20 বছর আগে, 10 বছর আগে সে একটা স্লাইড বানাইছে, এটা এখনো পড়ায়। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে দেখা যায় আর কিছু পড়াইতে পারতেছে না। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের যদি অবস্থা হয়, আমি অন্যগুলো বললাম না, তাহলে এইভাবে তো হইতে পারে না। এইভাবে তো একটা জাতি অনন্য উচ্চতায় যেতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা এবার সিনেট অধিবেশনে, যে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। এবং একই সাথে তখন বলা হচ্ছিল, বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছিল আমরা বাজেট পাচ্ছি না গবেষণায়, সেখানে আমরা গবেষণা করতে পারছি না, বিভিন্ন ধরনের বক্তব্য। তখন আমরা একটু ঘেটে দেখলাম, আমাদেরকে যখন অধিবেশনে বসলাম, বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে, তখন এত বড় বড় অনেকগুলো বই দেওয়া হয়েছে। তা আমরা আগেই চেয়েছিলাম, কিন্তু ওই অধিবেশনে যাওয়ার পর দেওয়া হয়েছে, আমরা এটা পড়তে না পারি। তো তারপর একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। যখন দেখলাম ওইখানে 24-25 অর্থ বছরে বিশ্ববিদ্যালয় গবেষণায় তখন বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় 2 কোটি টাকা। 2 কোটি টাকা প্লাস বরাদ্দ দেওয়া হয়েছে। ওই 2 কোটি টাকাও তার গবেষণায় বরাদ্দ এটা ব্যয় করতে পারে না। ওইখানে প্রায় 6 কোটি টাকার মতো ল্যাপস হয়ে গেছে টাকা। গবেষণার জন্য সরকারের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে যে বাজেটটাও আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে, সেটাও তারা ব্যয় করতে পারে না। এবং সে বাজেটটা যাদেরকে বরাদ্দ দেওয়া হয়, কোনো মেরিটোক্রেসি ভিত্তিতে দেওয়া হয় না, দলীয় বিবেচনায়। ওই দলপন্থী বিভিন্ন রঙের দল আছে আমাদের ক্যাম্পাসগুলোতে। আমরা আশা করছিলাম এই রঙের দলগুলো বাতিল হবে,
কিন্তু এখন আবার সেগুলো চাঙ্গা হয়েছে নতুনভাবে। তো ওই পন্থীদরকে এবং এই গবেষণার মাধ্যমে আমাদের এই জাতির কোনো উন্নয়ন হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব, বর্তমান সরকার তারা বলেছে এবার মোট জিডিপির 2% তারা শিক্ষায় বরাদ্দ দিয়েছে, কিন্তু এগুলো কিছুই না এবং তারা এটাকে উন্নয়ন করতে চায়, কিন্তু আমরা তাদের কাজে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন দেখি এবং অ্যাক্টিভিটিগুলো দেখি আমরা হতাশ হচ্ছি। আমরা সে আগের মতো করে দেখতে পাচ্ছি দলীয় বিবেচনায় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এটা খুবই মানে কষ্টের বিষয়। আমরা ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা। আমরা কি কোনো দলের কাজ করতেছি? আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে না আসে। আমার যে ভাইটা কুড়িগ্রাম থেকে আসে, আমার যে ভাই বোনটা সে টেকনাফ থেকে আসতেছে, ঢাকায় তার কেউ নাই থাকার জন্য, আমরা চাই তাদের জন্য একটা সুন্দর একটা পড়ার টেবিলের ব্যবস্থা করতে, সুন্দর একটা রুমের ব্যবস্থা করতে, তার যেন কখনো আর গণরম গ্যাস্ট্রুম কালচারে ফিরে যেতে না হয়। সেই জন্য 2841 কোটি টাকা একটা প্রকল্প আসছে। এতদিনই সেই প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা, কাজ শুরু হয়ে মোটামুটি 20 থেকে 25% হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনারা যেন অবাক হবেন এখন পর্যন্ত এই প্রকল্প কাজ শুরু হয় নাই। তারা আবার রিভিউটা পাঠাইছে, আবার রিভিউ করে আবার করবে, এরকম করতে করতে আমাদের আশঙ্কা হচ্ছে এই প্রকল্প কখন ল্যাপস হয়ে যায়, কখন বাতিল হয়ে যায়। এইভাবে হইতে পারে না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে আর কখন গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে আসতে সেটা দিব না। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডাকসুর পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছিলাম শিক্ষার্থীদের জন্য। আপনারা জানেন শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের এই ক্যাম্পাসে মেয়েদের জন্য জিমনেশিয়াম, যেটা কখনো ব্যবস্থা ছিল না সেটা আমরা ব্যবস্থা করেছি। এরপর হচ্ছে শিক্ষার্থীদের জন্য আমরা সেন্ট্রাল ফিল্ডে, যেটা কখনো সংস্কার হয় নাই, সেটার জন্য আমরা 2 কোটি টাকার একটা ফান্ড নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কাছে গেছি, সেটা তারা করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ 65 বছরে সেটা সংস্কার হয় নাই, সেটা আমরা সংস্কার করেছি এবং সেটার আরও অধিকতর উন্নয়নের জন্য আমরা সেটার জন্য কাজ করছি। ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি গার্ড স্থাপন করার জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি। ক্যাম্পাস যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, সেই নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য আমরা কিছু ডাস্টবিনের জন্য আবেদন করেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়েছিল। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য কিছু ভবনের ডেভেলপমেন্ট করা, রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা কিছু ফান্ড নিয়ে এসেছিলাম। যে পুকুরগুলো আছে ক্যাম্পাসের পরিবেশগত, সেই পরিবেশ সুরক্ষার জন্য সেই পুকুরগুলো সংস্কার করা, লাইটিং করা, সেটার জন্য আমরা কিছু প্রজেক্ট নিয়ে এসেছি। কম্পিউটার ল্যাব স্থাপন প্রত্যেকটা হলে যেন শিক্ষার্থীরা, বর্তমান যুগটা হচ্ছে টেকনোলজির যুগ, শিক্ষার্থীরা যেন বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিজেদেরকে উৎকর্ষ সাধন করতে পারে, নিজেদের সফট স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, সেরকম কিছু ফান্ড নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নতুন সরকার আসার পরে সবগুলো প্রজেক্টগুলো তারা বাতিল করে দিচ্ছে। বা এটা কি শিবিরের বা মানে হচ্ছে প্রকল্প, নাকি এটা জামাতের প্রকল্প, নাকি এটা শিক্ষার্থীদের প্রকল্প? এবং যে প্রকল্পগুলো ইতিমধ্যে অনুমোদন হয়েছে সেই প্রকল্পগুলো বাতিল করে দিচ্ছে। আচ্ছা, বাতিল করে আপনারা করেন না, তারাও করবেন। এই যে আমরা 2 কোটি টাকা ফান্ড নিয়ে আসছি, আজকে প্রায় 6 মাস ধরে আমরা এটা নিয়ে কথা বলতেছি, কিন্তু এখন বৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডে যান, হাঁটু পর্যন্ত পানি, ছেলেবেলা খেলাধুলা করতে পারতেছে না। হয় আপনারা নিজেরা ফান্ড নিয়ে এসে কাজ করেন, অথবা আমাদেরকে করতে দেন। তারা নিজেরাও করবে না, আমাদেরকে করতে দিবে না। এটা কোন ধরনের হিপোক্রেসি? ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে আমরা অনেক কষ্ট করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বসে হয় না, পরবর্তী আমরা নিজেরাই মসজিদের সংস্কার করলাম এবং এসি নিয়ে আসছি। অনেক কষ্ট হয়ে যায় মুসল্লিদের। সে এসি আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে সেটা এসি ইলেকট্রিসিটি কানেক্ট করা হবে। এবং আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা, উনি আমাদের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন, সাবেক বিসি ছিলেন। কিছুদিন আগে প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে নাকি এটা আমরা অনুমোদন ছাড়া এটা আমরা করছি, কিন্তু যে প্রোগ্রামে বিসি উপস্থিত ছিল উদ্বোধনের সময় এবং সেটা সম্পূর্ণ আমাদের রেজুলেশন আছে, মিটিং হয়েছে, কিন্তু এরপর এখন বলতেছে সম্পূর্ণ অস্বীকার করতেছে। তো এই যে হিপোক্রেসিগুলো আপনারা করতেছেন, জাতির সাথে আপনারা যে হচ্ছে দ্বিচারিতামূলক আচরণ করতেছেন, এটা এর মাধ্যমে নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন। বাংলাদেশে সাবধান করছে আপনাদেরকে, বাংলাদেশে যে জুলাই প্রজন্ম আছে সেই প্রজন্ম বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন পর্যন্ত তারা লড়াই সংগ্রাম জারি রাখবে। ইনশাআল্লাহ বাংলার এই মাটিতে আমরা এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করবো। শিক্ষা ব্যবস্থার যে ফেসিবাদী এখন যে আমরা রূপ দেখতে পাচ্ছি, যে শিক্ষা ব্যবস্থার যে বস্তা পচা আমরা যে হচ্ছে কালচার দেখতে পাচ্ছি, সেটাকে আমরা সমূলে উৎপাদন করে আমরা নতুন শিক্ষা ব্যবস্থা নতুনভাবে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যেদিন জনতার সরকার প্রতিষ্ঠা হবে, যেদিন ইনসাফ বিজয় হবে, ইনশাআল্লাহ আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করে আমাদের এই বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।